Today we study about molecular diagnosis. Molecular diagnosis আসলে কি? এটা হচ্ছে যে it is a method of diagnosis of disease at molecular level. molecular আণবিক লেভেলে রোগ নির্ধারণ বা নির্ণয় করা, এটা হচ্ছে মলিকুলার ডায়াগনোসিস। তো এই মলিকুলার ডায়াগনোসিসে কী কী মলিকুলকে ডায়াগনোস করা হয়? কোনো ফরেন অর্গানিজমের ডিএনএ, কোনো ফরেন অর্গানিজমের আরএনএ, কোনো ফরেন অর্গানিজমের প্রোটিনস, এইগুলো। কারণ they acts as antigenic substances in other organism. কোনো একটা আলাদা জীবের ডিএনএ অন্য একটা জীবের ক্ষেত্রে কি করে? অ্যান্টিজেনিক সাবস্টেন্স হিসাবে কাজ করতে পারে। কারণ কি, ধরো ডিএনএ আন্ডারগো ট্রান্সক্রিপশন, আরএনএ তৈরি করে, আরএনএ আন্ডারগো ট্রান্সলেশন, প্রডিউস প্রোটিন। সো দিস প্রোটিন acts as antigenic সাবস্টেন্স। এই প্রোটিনটা কী হিসাবে কাজ করে? অ্যান্টিজেন হিসাবে কাজ করে। কারণ অ্যান্টিজেনের প্রকৃতি কি? এরা প্রোটিন ইন নেচার। তো মলিকুলার লেভেলে ডিএনএকে বা আরএনএকে বা ফরেন জীবের প্রোটিনকে নির্ণয় করা, দিস ইজ এ মলিকুলার ডায়াগনোসিস। তারপরে আমরা আসছি যে ফর ইফেক্টিভ ট্রিটমেন্ট অফ ডিজিজ কি মেথড অ্যাপ্লাই করা হয়। সো ফর effective treatment of a disease, কোনো ডিজিজের কার্যকরী ট্রিটমেন্টের জন্য কি দরকার না? আর্লি ডায়াগনোসিস, দ্রুত সে রোগটাকে নির্ধারণ করা বা খুঁজে বের করা, কিংবা আন্ডারস্ট্যান্ডিং ইটস প্যাথোফিজিওলজিক্যাল condition. For effective treatment of disease, it is very necessary early diagnosis, দ্রুত রোগটাকে নির্ণয় করতে হবে, এবং আন্ডারস্ট্যান্ডিং এবং জানতে হবে ইটস প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন, ওই রোগটার প্যাথোফিজিওলজিক্যাল কন্ডিশন জানতে হবে, অর্থাৎ কী কী সিমটমস আছে সেগুলো জানতে হবে। তো কনভেনশনাল ডায়াগনোসিস প্রচলিত বা চিরাচরিত ডায়াগনোসিস এর মাধ্যমে, বাই কনভেনশনাল ডায়াগনোসিস আর্লি diagnosis is not possible.
কনভেনশনাল ডায়াগনোসিসের মাধ্যমে দ্রুত রোগটাকে নির্ধারণ করা বা নির্ণয় করা সম্ভব নয়। যেমন কি কনভেনশনাল ডায়াগনোসিসের উদাহরণ কি? সিরাম অ্যানালাইসিস, ইউরিন অ্যানালাইসিস, স্টুল অ্যানালাইসিস, এক্স-রে, ইডিসি। এই কনভেনশনাল ডায়াগনোসিসের মাধ্যমে কোনো রোগকে দ্রুত নির্ধারণ করা বা নির্ণয় করা সম্ভব নয়। তো সেই জন্য আর্লি ডায়াগনোসিস is possible through early diagnosis সম্ভব হয় কার দ্বারা? rDNA টেকনোলজির মাধ্যমে। আর্লি ডায়াগনোসিস ইজ পসিবল থ্রু rDNA টেকনোলজি। আর্লি ডায়াগনোসিস ইজ পসিবল থ্রু PCR polymerase chain reaction. Early diagnosis is possible through ELISA, ELISA যার ফুল ফর্ম হলো এনজাইম লিঙ্ক ইমিউনোসরভেন্ট এসে প্রুভ, ইডিসি। তাহলে আর্লি ডায়াগনোসিস সম্ভব হয় এই সমস্ত টেকনিকের দ্বারা। rDNA টেকনোলজি, পলিমারেজ চেন রিয়াকশন, এনজাইম লিঙ্ক ইমিউনোসরভেন্ট এসে প্রুভ, ইডিসি দ্বারা আর্লি ডায়াগনোসিস পসিবল হয়। Early diagnosis is not possible through serum, urine, stool, X-ray analysis এর মাধ্যমে এগুলো হয় না। তাহলে সেরাম, ইউরিন, স্টুল, এক্স-রে এরা কনভেনশনাল ডায়াগনোসিস, এর মাধ্যমে আর্লি ডায়াগনোসিস সম্ভব না। আর্লি ডায়াগনোসিস সম্ভব হয় এই পদ্ধতির দ্বারা। এখান থেকে এমসিকিউ দিতে হয় যে rDNA, PCR, ELISA এরা কনভেনশনাল ডায়াগনোসিস না এই যে স্টেপস অফ আর্লি ডায়াগনোসিস, এগুলো হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস এক একটা স্টেপস। তো এরপরে ইনসেপ্টে যেটা বলেছে যে only when a pathogen, সে ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, only when a pathogen produce a disease symptoms, only when a pathogen produce a disease symptoms, then it is normally suspected presence of pathogen. When a pathogen produces disease symptoms, যখন একটা প্যাথোজেন, সে ভাইরাস হোক, ব্যাকটেরিয়া, ফাঙ্গি হোক, ডিজিজ সিমটমস তৈরি করে, then it is normally suspected presence of pathogen, তখন এটা সন্দেহ হয় যে কোনো একটা প্যাথোজেন আছে। এটাকে আমরা এরকম উদাহরণ এক্সপ্লেন করতে পারি। তারপর এটা বলে দিই, বাই দিস টাইম, ততক্ষণে, বাই দিস টাইম the concentration of pathogen is already high. যখন আমরা জানতে পেরেছি ততক্ষণে প্যাথোজেনের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে, অর্থাৎ এইডস জন্য দায়ী প্যাথোজেনের নাম কি? হিউম্যান ইমিউনো ভাইরাস। এর ইনকিউবেশন পিরিয়ড, কত না 5 থেকে 10 ইয়ার্স, 5 থেকে 10 বছর ইনকিউবেশন পিরিয়ড। ইনকিউবেশন পিরিয়ড কাকে বলে? ইনকিউবেশন পিরিয়ড ডেফিনেশন হলো দ্য টাইম অফ
infection and the appearance of clinical manifestation. The time of infection and the appearance of clinical manifestation is called incubation period. যেমন একটি হেন, একটি মুরগি যখন ইনকিউবেট করে অর্থাৎ ডিমে তা দেয়, তার 21 থেকে 25 দিনের পরে সেই ডিম ফুটে বাচ্চা বের হয়, তো সেটা কি ইনকিউবেশন পিরিয়ড। তো এখানে ইনকিউবেশন পিরিয়ড, এইচআইভি এর ইনকিউবেশন পিরিয়ড কত না, কোনো মানুষের দেহে যখন এই এইচআইভি ভাইরাসটা এন্টার করে তার সিমটম প্রকাশ পায় 5 থেকে 10 বছর পরে, এটা হচ্ছে তার ইনকিউবেশন পিরিয়ড। এখানে দেখো, only when a pathogen produces disease symptoms, then it is normally suspected presence of pathogen. By this time concentration of pathogen is already high. কোনো মানুষের দেহে আজকে ধরো কি কোনো প্রবেশ করেছে এইচআইভি ভাইরাস, সে এইচআইভি ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হয়েছে, তার এডস হয়ে গেছে, সে জানতে পারেনি। সিরাম, ইউরিন বা এক্স-রে বা স্টুল অ্যানালাইসিস এইসব দ্বারা, এই কনভেনশনাল ডায়াগনোসিস দ্বারা আর্লি ডায়াগনোসিস পসিবল নয়। যতক্ষণ অর্থাৎ ওই ব্যক্তির ডিজিজ সিমটমস যখন ধরা পড়েছে তখন কী হয়েছে, কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন ইজ অলরেডি হাই, তখন খুব বেশি হয়ে গেছে। তো কোনো ব্যক্তিতে এইচআইভি ভাইরাস আজকে প্রবেশ করেছে, তো 1 মাস পরে এই কনভেনশনাল ডায়াগনোসিস দ্বারা নির্ধারণ করা সম্ভব নয়। সেই জন্য আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে ওই কোনো প্যাথোজেনের প্রেজেন্স বা অ্যাবসেন্সকে নির্ধারণ করা যায়। সে আর্লি ডায়াগনোসিস কি না, এই পিসিআর, এলাইজা, ইটিসির মাধ্যমে ডায়াগনোসিস করা যায়। তো এটা দিয়ে বোঝা আমাদের বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিতে যদি এইচআইভি ভাইরাস ঢোকে তার ইনকিউবেশন পিরিয়ড 5 থেকে 10 বছর, অর্থাৎ আজকে ইনফেকশন হলো 5 থেকে 10 বছর পরে তার কী হবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন বা প্রকাশ পাবে, অর্থাৎ সে নিদানিকভাবে আক্রান্ত হবে, তার মধ্যে সিমটমসগুলো দেখা দেবে। এই সিমটমসগুলো যখন দেখা দিয়েছে তখন অলরেডি সেই প্যাথোজেনের কনসেন্ট্রেশন বেশি হয়ে গেছে। তো কী মেথড আছে যেই মেথডের মাধ্যমে ওই লো কনসেন্ট্রেশন যখন প্যাথোজেন থাকবে তাকে নির্ধারণ করা যায়, সেটা হচ্ছে কি পিসিআর। এরপরে আমরা পিসিআরে আসছি। সো very low concentration of pathogen, virus, bacteria, etc. can be detected by the amplification of nucleic acid of pathogen by PCR at the time when symptoms of the disease is yet not visible. ডিজিজের সিমটমসটা দৃশ্যমান নয়, তখনও প্রকাশ পায়নি, কিন্তু তারপরেও ভেরি লো কনসেন্ট্রেশন অফ প্যাথোজেনকে ডিটেক্ট করা যেতে পারে অ্যাম্প্লিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড অফ প্যাথোজেন বাই পিসিআর, পলিমারের চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। কোনো প্যাথোজেন যদি লো কনসেন্ট্রেশন থাকে তাকে নির্ধারণ করা যায়। এরপরে আমরা বায়োটেকনোলজির এই চ্যাপ্টারে পড়েছিলাম পিসিআর কীভাবে
how PCR can amplify low amount of DNA? Its answer is তিনটে স্টেপস সেখানে ছিল। একটা ছিল ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। অ্যান্ড পিসিআরে একটা উৎসেচক ব্যবহৃত হয়, নামটি ট্যাগ পলিমারেজ, হুইলি হাইলি টেম্পারেচার অর হিট রেজিস্ট্যান্ট। তো হাউ PCR amplified DNA? Its answer is denaturation, annealing and extension. এরপরে যেটা বলেছে ইনসেপ্ট এখানে যে PCR now routinely used to detect HIV in the suspected AIDS patient। কোনো AIDS পেশেন্টের দেহে HIV ডিটেক্ট করা যায় PCR এর সাহায্যে। আরও কি, PCR used to detect mutation in the genes of the suspected cancer patient। কোনো জিনের মধ্যে মিউটেশন আছে কিনা সেটাও নির্ধারণ করা যায় আক্রান্ত ক্যান্সার পেশেন্টের থেকে। এছাড়াও PCR ইজ এ পাওয়ারফুল টেকনিক, পাওয়ারফুল একটা পদ্ধতি টু স্টাডি দ্য সেভারাল জেনেটিক ডিসঅর্ডারকে স্টাডি করা যায়। জেনেটিক ডিসঅর্ডার হতে পারে PKU, সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া, তারপরে ডাউন সিন্ড্রোম, টার্নার সিন্ড্রোম, ক্লাইনফিল্টার সিন্ড্রোম। ইট ইজ এ স্টাডি বাই PCR। তাহলে পিসিআরে সেই তিনটে স্টেপস মনে রাখি, কি কি? ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। ডিন্যাচুরেশন, অ্যানিলিং আর পলিমারাইজেশন আর এক্সটেনশন, এই তিনটে স্টেপের মাধ্যমে ডিএনএকে, স্মল অ্যামাউন্ট অফ ডিএনএকে অ্যাম্প্লিফাই করা যায়। পিসিআর আবিষ্কার করেছিলেন ক্যারি মুলিস। ইট ইজ এ ইন ভিট্রো ডিএনএ ক্লোনিং প্রসেস। এটা একটা দেহের বাইরে ডিএনএকে ক্লোন করা যায় উইথিন এ শর্ট পিরিয়ড অফ টাইম। এখানে একটা উৎসেচক ব্যবহৃত হয়, উৎসেচকটার নাম ট্যাগ পলিমারেজ, হুইচ ইজ অবটেন ফ্রম এ থার্মো অ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া, নামটা থার্মোকক্কাস, থার্মাস অ্যাকুয়াটিকাস, থার্মাস অ্যাকুয়াটিকাস। So this is all about PCR. এরপরে বলেছি কি এলাইজা। এলাইজার ফুল ফর্ম কি? এনজাইম লিঙ্ক ইমিউনোসরভেন্ট অ্যাসে। ইট ইজ অলসো এ মলিকুলার ডায়াগনোসিস। এটা একটা মলিকুলার ডায়াগনোসিস। ইট ইজ based on principle of it is based on principle of antigen and antibody reaction। ভালো করে মনে রাখি, it is based on principle of antigen and antibody। AG মানে antigen, AB মানে antibody reaction। ELISA presents pathogen
infection by pathogen. Infection by pathogen can be detected. Pathogen infection can be detected by presence of antigen. से antigen होते पारे glycoprotein, protein, etc. Infection by pathogen can be detected by presence of antigen, or infection by pathogen can be detected or by detecting antibodies which is synthesized against the pathogen. তো এই এলাইজাতে একটা উৎসেচক ব্যবহৃত হয়, সেই উৎসেচকটার নাম কি? অ্যালকালাইন ফসফেটেজ। আরও অনেক উৎসেচক আছে, অ্যালকালাইন ফসফেটেজ, হর্স পারঅক্সিডেজ, ইটিসি এসব নিয়ে ব্যবহৃত করা হয়। এলাইজা আরও অনেক ভাগ আছে, আপার ক্লাসে পড়বে, স্যান্ডউইচ এলাইজা, ডাইরেক্ট এলাইজা, ইনডাইরেক্ট এলাইজা, ইটিসি। তো এখানে কি করা হয়, এরকম একটা ওয়েল থাকে, টুপ দেওয়া থাকে, অর্থাৎ মাইক্রোপিপেট ওয়েল, এর মধ্যে অ্যান্টিবডি দেওয়া থাকে, এগুলো সব অ্যান্টিবডি। এতে স্যাম্পেল থাকে, অর্থাৎ কোনো ডিজিজ, কোনো আক্রান্ত ব্যক্তির স্যাম্পেল নেওয়া হয়, স্যাম্পেলটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হয়। কোনো অ্যান্টিজেন থাকলে সেই অ্যান্টিজেনগুলোকে এরা বাইন্ড করে। সাপোজ দিস ইজ অ্যান্টিজেন। এরপরে কি করা হয়, এরপরে এখানে এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি অ্যাড করা হয়, এনজাইম লিঙ্ক অ্যান্টিবডি অ্যাড করা হয়। So suppose this is enzyme linked antibody, enzyme linked এবং এনজাইম লিঙ্কড অ্যান্টিবডি যোগ করা হয়। এবং এরকম এনজাইম লিঙ্কড আছে, এনজাইম লিঙ্কটা অ্যালকালাইন ফসফেটেজ। এরপরে কি করা হয় না, এর মধ্যে সাবস্ট্রেট অ্যাড করা হয়, অর্থাৎ এই অ্যালকালাইন ফসফেটেজের সাবস্ট্রেট অ্যাড করা হয়। এনজাইমটার নাম কি বললাম? অ্যালকালাইন ফসফেটেজ। তো এখানে যে অ্যান্টিজেনগুলো আছে, সাবস্ট্রেট অ্যাড করলে
সাবস্ট্রেট অ্যাড করলে কি হবে, কালার চেঞ্জ হবে। এটাকে বলা হয় স্যান্ডউইচ স্যান্ডউইচ এলাইজা। অর্থাৎ আমরা যখন ব্রেড বানাই, রুটি বানাই, তখন কি স্যান্ডউইচের মতো, অর্থাৎ রুটি তারপরে বাটার তারপরে আবার রুটি, অর্থাৎ ব্রেড বাটার ব্রেড স্যান্ডউইচ। তো যদি কালার চেঞ্জ বেশি হয় তাহলে মোর অ্যান্টিজেন প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল, যদি কালার চেঞ্জ কম হয় তাহলে লেস অ্যান্টিজেন প্রেজেন্ট ইন স্যাম্পল। তাহলে এভাবে এনজাইম লিঙ্ক ইমিউনোসলভেন্ট অ্যাসের মাধ্যমে আমরা কোনো প্যাথোজেনের বা কোনো ডিজিজের প্যাথোজেনিক কন্ডিশনকে নির্ধারণ করতে পারি। তাহলে এরকম কিছু বিকারের বা মাস্টার প্লেটের মধ্যে এরকম কুক করে তার মধ্যে অ্যান্টিবডি দেওয়া থাকে, তারপরে কী হয়, এনজাইম লিঙ্ক ইমিউনো অ্যান্টিবডি দেওয়া হয়, তার আগে কী হয়, স্যাম্পেল দিয়ে দেওয়া হয়, তারপরে এনজাইম লিঙ্ক ইমিউনোগ্লোবিন দেওয়া হয়, তারপরে সাবস্ট্রেট অ্যাড করা হয়। সাবস্ট্রেট অ্যাড করার পরে এই পুরো সলিউশনে কালার চেঞ্জ হবে। যদি বেশি কালার চেঞ্জ হয় তাহলে মোর অ্যান্টিজেন প্রেজেন্ট, যদি কম কালার চেঞ্জ হয় তাহলে লেস অ্যান্টিজেন প্রেজেন্ট। অর্থাৎ এই কালার চেঞ্জের উপরে নির্ধারণ হচ্ছে অ্যান্টিজেন বেশি আছে না কম আছে। অর্থাৎ অ্যান্টিজেনিক কন্ডিশন, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন, যদি কালার চেঞ্জ বেশি হয়ে যায় তাহলে কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন ইজ মোর বা কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন ইজ মোর। যদি কালার চেঞ্জ খুব একটা বেশি না হয়, কম হয়, তাহলে লেস কনসেন্ট্রেশন অফ প্যাথোজেন অ্যান্ড লেস কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন, এজি মানে অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট ইন দ্য স্যাম্পল। এইভাবে এলাইজা করা হয়। বিভিন্ন উৎসেচক এখানে ব্যবহার করা হয়, এর অনেক ভাগ আছে। এটা হচ্ছে স্যান্ডউইচ এলাইজা, ডাইরেক্ট এলাইজা, ইনডাইরেক্ট এলাইজা। আমাদের এনসিইআরটিতে বেশি কিছু বলেনি, আমাদের এমসিকিউ আছে এনজাইম এলাইজা ইজ এ মলিকুলার ডায়াগনোসিস অর কনভেনশনাল ডায়াগনোসিস। এটা একটা মলিকুলার ডায়াগনোসিস। ইট ইজ বেসড অন প্রিন্সিপাল অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এখানে এই স্যাম্পেলের মধ্যে যে অ্যান্টিজেন আছে আর এখানে অ্যান্টিবডি আছে, সেই জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। ইনফেকশন বাই প্যাথোজেন ক্যান বি ডিটেক্টেড বাই প্রেজেন্স অফ অ্যান্টিজেন or by detecting antibodies which is synthesized against the pathogen. So this is all about ELISA. এরপরে আমরা আসছি প্রোব কি না, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ आरएनए, single stranded DNA or RNA. It may be antibody also, এটা অ্যান্টিবডিও হতে পারে। Probe are radioactive substance, radioactive substance হয়, widely used in blotting technique. ব্লটিং টেকনিকে এটা ইউজড হয়। যেমন কি ব্লটিং টেকনিকের ভাগ ছিল সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং, ওয়েস্টার্ন ব্লটিং। সাউদার্ন ব্লটিং, নর্দার্ন ব্লটিং অ্যান্ড ওয়েস্টার্ন ব্লটিং। তাহলে এটা একটা এসএস ডিএনএ, এর মধ্যে তার আগে বলে দিই এই প্রোবগুলো, এই রেডিওঅ্যাক্টিভ লেভেল ডিএনএগুলো 21 থেকে 24 নিউক্লিওটাইড সমন্বিত, অর্থাৎ দে আর মেড অফ 21 to 24 নিউক্লিওটাইড, অবশ্যই সিঙ্গেল স্ট্যান্ডার্ড।
সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আছে, এটা হচ্ছে যে কি একটা প্রোব, এটা হচ্ছে ডিএনএ প্রোব। তাহলে একটা সিকোয়েন্স আছে এ টি জি সি টি এ জি সি, অর্থাৎ ডিএনএর মধ্যে এই সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএর মধ্যে যখনই এই ধরনের সিকোয়েন্স থাকবে সে এই জায়গাটায় অ্যাড হয়ে যাবে, দিয়ে কি তৈরি করবে, হাইব্রিডাইজড ডিএনএ। অর্থাৎ সাধারণ ব্লটিং টেকনিকের সাহায্যে কাকে ব্লট করা হয়, ডিএনএ কে ব্লট করানো হয়। কোনো মিডিয়ামের মধ্যে কোনো ডিএনএ থাকলে সেই ডিএনএটাকে ব্লট করার জন্য এই সাধারণ ব্লটিং টেকনিক করা হয়। আর এরা এই ডিএনএ প্রোবগুলো কীরকম হয়, রেডিও অ্যাক্টিভ হয়, অর্থাৎ এ কোথায় কোথায় বাইন্ড করেছে সেই জায়গাগুলোকে খুঁজে পাওয়ার জন্য এর মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিএনএ প্রোবের মধ্যে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যেমন P32 প্রবেশ করানো থাকে, P32 রেডিও অ্যাক্টিভ ফসফরাস প্রবেশ করানো থাকে। তরুণভাবে নর্দার্ন ব্লটিং টেকনিকের সাহায্যে কী করা হয়, এরকম ধরো কে আছে RNA আছে, এই RNA কে ব্লট করার জন্য রেডিও অ্যাক্টিভ মানে রেডিও অ্যাক্টিভ RNA প্রোব দেওয়া থাকে, যেখানে যেখানে এর কমপ্লিমেন্টারি AUGC যেখানে যেখানে এই ধরনের সিকোয়েন্স থাকবে সেখানে সেখানে বাইন্ড করে যাবে। তাহলে এখানে কী করা হলো, হাইব্রিডাইজড RNA, অর্থাৎ এটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল, এখানে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল হয়ে গেল কি এখানে আবার ডাবল স্ট্যান্ডার্ড। এখানে অনুরূপভাবে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ছিল হয়ে গেল কি এবার ডাবল স্ট্যান্ডার্ড। অর্থাৎ RNA কে কোনো মিডিয়ামের মধ্যে থাকা RNA কে ব্লট করানো হয়, অর্থাৎ কোনো অর্গানিজম থেকে RNA নেওয়ার পর সেই RNA কে ব্লট করার জন্য RNA প্রোব ইউজ করা হয়। তো অনুরূপভাবে ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে কোনো মিডিয়ামে থাকা প্রোটিনকে কোনো মিডিয়ামে থাকা প্রোটিন বা অ্যান্টিজেনকে কোনো মিডিয়ামে থাকা প্রোটিন বা অ্যান্টিজেনকে ব্লট করার জন্য রেডিও অ্যাক্টিভ অ্যান্টিবডি ইউজ করা হয়। যেমন ওয়েস্টার্ন ব্লটিংয়ের সাহায্যে আমরা কী করি, HIV এ কনফার্মেটিভ টেস্ট, কোনো ব্যক্তির HIV আছে কিনা এই ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে জানা যায়। HIV এর লিখে রাখো, HIV এর প্রাইমারি টেস্ট কি, এলাইজা হয়ে যাওয়ার পরে আরও কনফার্ম করার জন্য, অর্থাৎ কোনো ব্যক্তি HIV এডস আক্রান্ত কিনা সেজন্য কী করা, ওয়েস্টার্ন ব্লটিং হচ্ছে যে HIV এর কনফার্মেটিভ টেস্ট বা হেপাটাইটিসের কনফার্মেটিভ টেস্ট। তো প্রোব হলো আমাদের HSC আছে, প্রোব কি এক কথা বলবে, দে আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড রেডিওঅ্যাক্টিভ লেভেল DNA or RNA which is used in ব্লটিং টেকনিক। সাধারণ ব্লটিংয়ের মাধ্যমে আমরা ডিএনএকে ব্লট করি, নর্দার্ন ব্লটিংয়ের মাধ্যমে RNA-কে ব্লট করি, ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে প্রোটিনকে ব্লট করা হয়। কোনো জীবের মধ্যে তাছাড়া এটা মনে রাখি, widely used to detect mutation
ইন দ্য জিন। কোনো জিনের মধ্যে মিউটেশন আছে কিনা সেটা খুঁজে পাওয়ার জন্য এই প্রুফকে ব্যবহার করা হয়। সো দিস ইজ অল অ্যাবাউট মলিকুলার ডায়াগনোসিস। এরপরে আমরা কয়েকটা এমসিকিউতে আসছি এখানে।